ওকে, সো ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু ইনফিনিটি, ডিয়ার ইনফিনিটি চেজার্স এন্ড জিএসটি হান্টার্স। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। সো এইচএসসি 25 এবং এইচএসসি 24 সেকেন্ড টাইমার যারা জিএসটি তে অ্যাপিয়ার করবা তার জন্য অতি গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে এইটা, বিকজ আজকে আমরা শুধুমাত্র জিএসটি তে চান্স না, কিভাবে তুমি জিএসটি তে টপ 500 র‍্যাঙ্ক করতে পারবা বা টপ 500 র‍্যাঙ্ক করার যে সিক্রেট আছে, বা যেসব টপাররা আলটিমেটলি অন্য কোনো এক্সামে অনেক প্রেসার খাওয়ার পর জিএসটি তে সে ফাইনাল একটা কামব্যাক দিবে এবং জিএসটি শুধুমাত্র কামব্যাক না, টপ একটা সাবজেক্টে টপ একটা পজিশন করে চান্স পাবে, ওই সিক্রেটগুলো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখবা। আজকে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে তুমি শুধুমাত্র চান্স না পাবা, তুমি অন্যান্য স্টুডেন্ট থেকে অনেক বেশি আগে যাবা। অন্যান্য হাজার হাজার স্টুডেন্টকে তুমি পিছনে ফেলে দিয়ে জিএসটিতে তোমার আলটিমেট যে র‍্যাঙ্ক আছে টপ 500 বা মোটামুটি ভাবে টপ 1000 বা টপ 1000, এই র‍্যাঙ্কটা তুমি অ্যাচিভ করতে পারবা। এবং মনে রাখবা জিএসটিতে তুমি যদি মোটামুটি ভাবে টপ 2000 এর মধ্যে থাকতে পারো, তো আমি যদি তোমাদেরকে একটু লিখে দেই, এখানে তুমি জিএসটি তে মোটামুটি ভাবে যদি টপ 2000 এর মধ্যে থাকতে পারো, আশা করা যায় তুমি মোটামুটি ভাবে একটা টপ সাবজেক্টে চান্স পাবা। সো জিএসটি মোটামুটি ভাবে যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, পাশাপাশি এমবিএসটিইউ যেটাকে তোমরা মালনী ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে চেনো, ওইখানের আরো একদম যদি স্পেসিফিক টপ সাবজেক্টে তুমি চান্স পাইতে চাও, তোমাকে মোটামুটি ভাবে 1000 থেকে মোটামুটি ভাবে 1500 এই র‍্যাঙ্কটা মেক শিওর করতে হবে। সো এই র‍্যাঙ্কটা যদি তোমরা মেক শিওর করতে চাও, এবং এই র‍্যাঙ্কটা মেক শিওর করার জন্য তোমাকে কি কি করতে হবে, এ টু জেড টপ 5টা সিক্রেট আজকে আমরা বলবো। সো আসো দেখি ফার্স্ট থিং ফার্স্ট আমাদের কি করতে হবে। ওকে, ঠিক আছে। সো আমরা যদি ঠান্ডা মাথায় তাকাই, আমাদের সব থেকে বড় যে কি পয়েন্ট সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস এবং হচ্ছে প্যাটার্ন ধরা। সো কেন আমরা কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস এবং হচ্ছে প্যাটার্ন ধরা বিষয়টাকে টপ 1 প্রায়োরিটি বা টপ 1 সিক্রেট হিসেবে বলতেছি? বিকজ প্রশ্ন ধরতে পারাটা অ্যাডমিশনের সব থেকে বিগেস্ট চ্যালেঞ্জ। অনেক স্টুডেন্ট আছে অনেক বেশি পড়াশোনা করে, ইভেন এই রোজার টাইমে আমি অনেক স্টুডেন্টকে পার্সোনালি চিনি যারা অলরেডি এই রোজা রেখে 12 ঘন্টা 14 ঘন্টা পড়াশোনা করছে। সো এটা অ্যাকচুয়ালি একটা স্টুডেন্টের জন্য অনেক বেশি একটা এফোর্ট, বাট এই এফোর্ট দেওয়ার পরে অনেক স্টুডেন্ট আলটিমেটলি তাদের যে ফাইনাল যে টার্গেট আছে, ফাইনাল যে লক্ষ্য আছে বা ফাইনাল যে র‍্যাঙ্ক আছে, ফাইনাল তাদের পছন্দের যে ডিজায়ার্ড র‍্যাঙ্ক, অর্থাৎ যেই র‍্যাঙ্কটা তার সে চায় সেই র‍্যাঙ্কটা অ্যাচিভ করতে পারবে না। হ্যাঁ, অনেকে হয়তো এত অতিরিক্ত পড়াশোনা করার কারণে চান্স পাবে, তার র‍্যাঙ্ক অনেক অনেক পিছিয়ে যাবে। হয়তো তার ডেস্টিনেশন হইতে পারতো যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজিতে টপ একটা সাবজেক্ট লাইক ট্রিপলি, লাইক আইপি, লাইক সিইসি, লাইক ফার্মাসি, লাইক জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বাট দেখা যাবে তার এই যে একটু ট্যাকটিক্স না জানার কারণে, কিছু সিক্রেট ফলো না করার কারণে তার চান্স যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হইলো না, না হয়ে গেল রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে তার ট্রিপলি পাওয়ার কথা ছিল সেটা গেল ম্যাথমেটিক্স বা কেমিস্ট্রি বা মোটামুটি ভাবে একটু নিচের র‍্যাঙ্ক করা সাবজেক্টে একটা সাবজেক্ট সে পেলো, যেটা হয়তো তার পছন্দের বা টপ প্রায়োরিটি সাবজেক্ট ছিল না। সো টপ প্রায়োরিটি সাবজেক্ট যদি তোমাকে পাইতে হয়, তোমাকে কোয়েশ্চেন ব্যাংক খুব প্রচুর পরিমাণে ভালো করে অ্যানালাইসিস করতে হবে এবং প্রশ্নের প্যাটার্ন তোমাকে বুঝতে হবে যে কোন প্যাটার্নে জিএসটি প্রশ্ন করে এবং কোন প্যাটার্নে তোমার প্রশ্ন হইতে পারে। তো এটার জন্য তোমাকে অবশ্যই আমি আগের ভিডিওতে বলেছিলাম যে লাস্ট 5 বছরের যে জিএসটি প্রশ্ন আছে সেইটা সলভের পাশাপাশি তোমাকে ঢাকা ইউনিভার্সিটির যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে, ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন ব্যাংকটা তোমাকে কিছুটা সলভ করতে হবে। সো তুমি যেটা করবে, ঢাকা ইউনিভার্সিটির কোয়েশ্চেন ব্যাংকের যে ফিজিক্স অংশটা আছে, মনে রাখবা এইটা বাদে মোটামুটি ভাবে তোমার যে ম্যাথ বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, এগুলো যথেষ্ট পরিমাণে স্ট্যান্ডার্ড। এবং তুমি শিওর থাকো জিএসটি তে বিগত 5 বছর আমি নিজে দেখেছি যে কিছু প্রশ্ন ঢাকা ভার্সিটির লাস্ট 20 বছরের প্রশ্নের যে প্রশ্ন ব্যাংকটা আছে ওইখান থেকে হুবহু তুলে দিয়েছে, ওইখান থেকে টাইপটা হচ্ছে রিপিট করেছে। তার মানে জিএসটি তে তুমি যদি চান্স পাইতে চাও, অবশ্যই ঢাকা ভার্সিটির কোয়েশ্চেন ব্যাংকটা তোমার করা থাকা লাগবে, বা ঢাকা ভার্সিটির কোয়েশ্চেন ব্যাংক সম্পর্কে তোমাকে ন্যূনতম একটা আইডিয়া রাখতে হবে। তো আমি যদি তোমাকে বলতে চাই যে ঢাকা ভার্সিটির কোয়েশ্চেন সম্পর্কে কেন তোমাকে ন্যূনতম আইডিয়া রাখতে হবে, বিকজ জিএসটি তে যে 5 বছর প্রশ্ন হইছে, 5 বছর প্রশ্নের সর্বোচ্চ এখানে তুমি 500 কোয়েশ্চেন পাবা, বাট 500 কোয়েশ্চেন কখনোই ইনাফ না। মনে রাখবা যেই কোনো ইউনিভার্সিটিতে টপ করার একটা সিক্রেট আছে, দা সিক্রেট ইজ 10K কোয়েশ্চেন। সো 10K রুলটা অ্যাকচুয়ালি কি? এই 10K রুল আমরা যদি ফলো করি, যেই কোনো ইউনিভার্সিটি এক্সামেই মোটামুটি ভাবে আমরা টপ করতে পারবো। 10K রুল বলা হয় কেউ যদি বা কোনো একজন ভর্তি যোদ্ধা যদি তার লাইফ স্প্যানে বা তার অ্যাডমিশন টাইমে 10,000 প্রশ্ন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি মিলে সলভ করতে পারে, তবে তার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি। তুমি ঢাকা ভার্সিটির লাস্ট 20 বছরের প্রশ্ন সলভ করো, তুমি প্রতি বছর এখানে 100 গুণ হচ্ছে 20, অলমোস্ট 2000 প্রশ্ন হচ্ছে পাবা। তো এরকম তুমি রাজশাহী ভার্সিটি, চট্টগ্রাম ভার্সিটি, জাহাঙ্গীরনগর ভার্সিটি, জিএসটি, কৃষিগুচ্ছ প্রত্যেকটা জায়গায় কোয়েশ্চেন ব্যাংক ভালো করে অ্যানালাইসিস করো, তোমার অলরেডি 10,000 প্রশ্ন দেখবা সলভ করা হয়ে গেছে। এবং এই 10,000 প্রশ্নের বাইরে অ্যাটলিস্ট আর কোনো প্রশ্ন আসার সুযোগ নেই। অন্তত পক্ষে যেই প্রশ্নের যে টাইপ গুলো আছে, টাইপ আসলে নতুন কিছু আসার চান্স নাই। হয়তো ম্যাথের জাস্ট ডেটা গুলো একটু ঘুরে দিল, বেগ ছিল 72 কিলোমিটার পার আওয়ার, তোমাদের 60 কিলোমিটার পার আওয়ার দিল, করোনার মান 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ছিল, তোমাকে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার দিল, টাইপ কিন্তু সেমই থাকবে। তো তোমাকে লাস্ট মোমেন্টে এসে যেটা করতে হবে, তোমার হয়তো এক্সামের মোটামুটি ভাবে আর 22 থেকে মোটামুটি 25 দিন আছে, এটা ডিপেন্ড করছে তুমি আমাদের ভিডিওটা কবে দেখবা তার উপরে। এই 22 থেকে 25 দিন তোমার ফার্স্ট এন্ড ফরমোস্ট প্রায়োরিটি যেটা হবে, জিএসটি লাস্ট 5 বছরের প্রশ্ন এবং ঢাকা ভার্সিটি লাস্ট 20 বছর যে প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো খুব ভালোভাবে তুমি সলভ করবা। এবং গত এই যে 2 মাস 3 মাস 4 মাস যেই টাইমটাই অ্যাডমিশনের জন্য পেয়েছিলা, এই টাইমে তুমি যে ভুলগুলো করেছিলা অন্যান্য ইউনিভার্সিটির, সেই ভুলগুলো থেকে তুমি শিক্ষা নিবা এবং অন্যান্য ইউনিভার্সিটির যে প্রশ্ন ব্যাংক আছে ওইখান থেকে যে টাইপগুলো জিএসটি তে লাস্ট 5 বছরের টাইপ আকারে তুমি কমন পেয়েছো বা যেসব টপিক তুমি কমন পেয়েছো, ওই ইউনিভার্সিটির ওই টাইপের প্রশ্নগুলো তুমি সলভ করে ফেলবা। সো ফার্স্ট থিং ফার্স্ট, তোমাকে অবশ্যই কোশ্চেন ব্যাংক ভালো করে অ্যানালাইসিস এবং প্রশ্নের যে প্যাটার্নটা তোমাকে ধরতে হবে। ওকে, তো আমরা যখন রুল নাম্বার 2 এ ফোকাস করি, 2 নম্বর রুল আমরা বলতেছি ক্যালকুলেটর ছাড়া দ্রুত গণনার দক্ষতা অথবা হাতে কলমে ক্যালকুলেশনে তোমাকে বস হইতে হবে। বাবারে, আমার যদি জিএসটি তে টপ করার একটা সিক্রেট তুমি আমাকে বলতে বলো, আমি বলবো যে হ্যাঁ দেখো, পড়াশোনা সবাই করেছে, পড়াশোনা আমিও করেছি, তাই না? তো বাকিদের থেকে আমি কেন একটু হইলো আগিয়ে গেছি, বা আমার থেকেও যারা একটু আগিয়ে ছিল তাদের মধ্যে আমি কথা বলে দেখেছি, বা মোস্ট অফ দি স্টুডেন্টের মেইন
যে হাতিয়ার বা মেইন যে তোমার টার্নিং পয়েন্ট সেটা ছিল হাতে কলমে দ্রুত ক্যালকুলেশন করতে পারা। ভাই জিএসটির কোশ্চেনটা এত বাজে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। বাজে কেন বলতেছি, মনে করো এইটা যদি তোমার জিএসটির প্রশ্ন হয়, তুমি দেখবা অলমোস্ট প্রায় এই যে এতটুকু জায়গা জুড়ে প্রশ্ন থাকে, প্রশ্নের আশেপাশে কোথাও রাফ করার কোনো জায়গা নেই। তোমার থেকে তারা তো আলটিমেটলি তুমি যে পরীক্ষায় বসবা সেই ফি নিয়েই তো তোমাকে পরীক্ষা তারা বসতে দিচ্ছে। কেন তো চিপ কোয়ালিটির প্রশ্ন করে বা প্রশ্নের মধ্যে কেন স্পেস তারা রাখে না এইটা আমি জানি না। প্রতি বছর এটা নিয়ে কথা হওয়ার পরেও, প্রতি বছর এটা নিয়ে প্রশ্ন তোলার পরেও জিএসটি কর্তৃপক্ষ এই প্রশ্নের যে প্যাটার্নটা বা এই তো বাজে যে প্রশ্ন তারা করে এটা তারা সলভ করে না, বা তোমার এখানে পেজ সংখ্যা তারা বাড়ায় না, ফন্টও তারা বড় করে না, ফন্টও খুবই ছোট। অনেক সময় তাদের চোখে যদি কারো প্রবলেম থাকে বা যদি তোমার যেই রুমে বসে তুমি পরীক্ষা দিবে আলো যদি না প্রবেশ করে প্রশ্ন দেখতে অনেক সময় প্রবলেম হয়েছে, এরকম একটা অবস্থা। বাট এর মধ্যে তোমাকে চান্স পেয়ে আসতে হবে। ওই যে কথায় আছে না, যা যে মানে যেই বাঘের পেটে খিদা, যেই বাঘ শিকারি পর্যায়ে পৌঁছে গেছে, যা শিকার না করলে পেট চলবে না, সে যেই কোনো পজিশনেও চান্স পেয়ে আসবে। তো এরকম শিকারি তোমাকে হইতে হবে। এরকম শিকারি তুমি যদি না হও, এইসব নিয়ে আমরা অনেক কথা বলছি, এইসব আমরা মানে ঠিক করার অনেক চেষ্টা করেছি, বাট জিএসটি কর্তৃপক্ষ আমাদের মানে কারো কথাই কখনো দে পেজ নো হেড, তারা কোনো কথাই শোনে না। এই জন্য এগুলো নিয়ে কথাবার্তা না বলে এরকম একটা টাফ সিচুয়েশন থেকেও তুমি কিভাবে তোমার সর্বোচ্চটা বের করে আনবা এই প্র্যাকটিসটা তোমাকে মেক শিওর করতে হবে। হাতে কলমে ক্যালকুলেশন যাদের স্টিল এখনো প্রবলেম আছে তারা আমাদের ইনফিনিটি চ্যানেলে চলে যাও। আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি আমাদের হাতে কলমে ক্যালকুলেশন যে প্লেলিস্টগুলো রয়েছে এগুলো বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট, যদি সব থেকে দা বেস্ট না হয় ওয়ান অফ দ্য বেস্ট প্লেলিস্ট অফ হাতে কলমে ক্যালকুলেশন। এই হাতে কলমে ক্যালকুলেশন গুলো তুমি যদি ভালোভাবে অ্যাচিভ করো, ভালোভাবে ভিডিওগুলো তুমি দেখো, ভালোভাবে নোট মেকিং করো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ইট ডাজন্ট ম্যাটার এটা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যেই সাবজেক্ট হোক, তুমি 100% নির্দিষ্ট সময়ের মধ্যেই হাতে কলমে ক্যালকুলেশন গুলো মেইনটেইন করে হাতে কলমে ক্যালকুলেশন খুব সুন্দরভাবে তুমি মিলাইয়ে দিয়ে আসতে পারবা। এবং হাতে কলমে ক্যালকুলেশনে যারা দক্ষ হবে তারা আলটিমেটলি অন্যান্য পোলাপানের থেকে 2000, 5000, 10,000 পর্যন্ত র্যাঙ্কে সামনে নিয়ে আসতে পারবে। বিকজ মনে রাখবা মুখস্থ ভিত্তিক যে প্রশ্নগুলো আছে এরকম 5টা প্রশ্ন পারলে তোমার র্যাঙ্ক যতটুকু না আগাবে, একটু কঠিন হাতে কলমে ক্যালকুলেশন যুক্ত একটা এমসিকিউ তুমি যদি সলভ করে দিয়ে আসতে পারো তোমার র্যাঙ্ক তার থেকে বেশি আগাবে। সো এই যে হাতে কলমে ক্যালকুলেশন যে দক্ষতার কথা আমি বারবার মেনশন করতেছি, এটা নিয়ে এখনই কাজ করো, এখনই কাজ করো। তোমার হাতে কলমে ক্যালকুলেশন পারলেই হবে না, ফাস্ট সলভিং টেকনিক তোমাকে জানতে হবে, দ্রুত হাতে কলমে ক্যালকুলেশন তোমাকে পারতে হবে। হাতে কলমে ক্যালকুলেশন পারে বাট একটা এমসিকিউ করতে তার 2 মিনিট 3 মিনিট লাগে। এই 2 থেকে 3 মিনিটকে তোমাকে 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ডে কনভার্ট করতে হবে। এটা একদিনে হবে না। তো তুমি লাস্ট 20 থেকে প্রতিদিন সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করো। একটা কোশ্চেন ব্যাংক তুমি নাও, তোমার ম্যাথ দেখার দরকার নেই, তুমি যে একটা ক্যালকুলেশন দেখছো ক্যালকুলেশনটা খাতা করে ফেলো, আরেকটা ম্যাথ তুমি দেখছো ক্যালকুলেশন খাতা করে ফেলো, কেমিস্ট্রির একটা কেপিসি ম্যাথ দেখছো খাতা ক্যালকুলেশন করে ফেলো, তুমি কেএসপি ক্যালকুলেটর একটা ম্যাথের ক্যালকুলেশন দেখছো তুমি খাতা কলমে করে ফেলো। ম্যাথ ফিজিক্স হইতে পারে কোনো কথা নেই, কেমিস্ট্রির হাতে কলমে ক্যালকুলেশন করাটাও ভেরি ভেরি গুরুত্বপূর্ণ। কারণ এখানে তোমাকে মেডিকেলের মতো মানে বাচ্চা খালি মুখস্থ তথ্য দিবে না, মানে কেমিস্ট্রিতেও কিছু ম্যাথ তোমাকে দিবে যেগুলো তোমাকে খুব দ্রুত সময়ের মধ্যে মিলাইতে হবে। আশা করি আমার কথা বুঝতে পারতেছো। ওকে ঠিক আছে। আর আরেকটা টিপস আমি তোমাকে দিয়ে দিই, যারা এখনো তোমার চিন্তায় আছে মোটামুটি ভাবে, যে প্রশ্ন করতে পারো যে কি চিন্তা, যে প্রশ্ন যদি এত বাজে অবস্থা হয় তাহলে আমরা কিভাবে রাফ করব। রাফের জন্য তুমি যেটা করতে পারো, তোমার প্রশ্নের সাথে সাথে তোমার যেই অ্যাডমিট কার্ডটা আছে অ্যাডমিট কার্ডটাকে তুমি রাফ করার জায়গা হিসেবে ইউজ করতে পারো। এবং আমি আমার জিএসটি এবং ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় অ্যাডমিট কার্ডের পেছনে রাফ করেছিলাম। তোমরা যদি দেখতে চাও টেলিগ্রামে আমার গ্রুপে যুক্ত হয়ে যাও। আমার জিএসটি এবং ঢাকা ইউনিভার্সিটির 5 বছর আগে যেই তোমার অ্যাডমিট কার্ড যেখানে আমি সত্যি রাফ করেছিলাম, ওই অ্যাডমিট কার্ডটা এখন আমার আছে আমার রুমে। তোমরা যদি কারো ট্রাস্ট না হয় যে অ্যাডমিট কার্ডের পেছনে রাফ করেছিলাম, আমরা তো অ্যাডমিশন ভর্তি পরীক্ষা দিতে গেলেই টিচাররা বলে যে এই অ্যাডমিট কার্ডের পেছনে লিখবা না, এই কোশ্চেনের মধ্যে লিখবা না, এই করবা না, সেই করবা না। দেখো বাবা, তুমি যদি কোন রকমের অসৎ উপায় অবলম্বন না করো, তোমার মধ্যে যদি কোনো ব্যাপার বা উল্টাপাল্টা কিছু না থাকে, অ্যাডমিট কার্ডে তুমি রাফ করলে সর্বোচ্চ যেটা হইতে পারে, তোমার যে ইনভিজিলেটর বা তোমার যে টিচার আছে সে একবার এসে জাস্ট চেক করবে যে তুমি কোথায় রাফ করতেছো, এটা অ্যাডমিট কার্ড কিনা। আমাকে তো এটাই হয়েছিল, আমি যখন অ্যাডমিট কার্ডের পেছনে রাফ করছিলাম, আর যে ম্যাম হচ্ছে ওই দিন গার্ড দিচ্ছিলেন, উনি জাস্ট এসে একবার আমার হাত থেকে অ্যাডমিট কার্ডটা নিয়ে একবার উল্টে পাল্টে যখন দেখলো যে না আমি অ্যাডমিট কার্ডের পেছনেই লিখছি, জাস্ট রেখে উনি আস্তে চলে গেছে। আমাকে কোনো প্রশ্ন করে নাই, কোনো জিজ্ঞাসা করে নাই। এবং থ্রু আউট আমার অ্যাডমিশন জার্নিতে কখনোই কোনো প্রবলেম হয়নি। এবং অনেক স্টুডেন্ট আমার কথা শুনে অ্যাডমিট কার্ডের পেছনে রাফ করে টপ সাবজেক্টের টপ জায়গায় টপ ইউনিভার্সিটিতে পড়তেছে। তো তোমার যদি কোনো রকম কোনো ঝামেলা বা ঘাপলা না থাকে, তুমি এই কাজটা করলে কোনো রকম কোনো প্রবলেম হবে না, এইটুকু তুমি 100% শিওর থাকতে পারো। ওকে, এবার আসলে আমাদের 3 নম্বর সিক্রেটে আমরা চলে যাই। সেটা হচ্ছে বাবা নেগেটিভ মার্কিং কমানোর স্ট্র্যাটেজি। অনেকেই আসো জাস্ট এই নেগেটিভ মার্কিং খেয়ে তোমাদের মার্কটা কমে যায়। যে অনেকেরই পরীক্ষা অনেক ভালো হয়, অনেক এমসিকিউ তুমি পারো, দেখা গেল যে মোটামুটি ভাবে 100টার মধ্যে 70টা এমসিকিউ তুমি পারতেছো, 100টার মধ্যে মোটামুটি 70টা এমসিকিউ তুমি পারতেছো। যে মোটামুটি ভাবে 100টার মধ্যে 70টা এমসিকিউ পারে তার চান্স হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। বাট অনেকেই আছে যে কনফিডেন্সের সহিত এই যে 70টা এমসিকিউ সে পারতেছে, তার সাথে জোর করে আরো 20টা এমসিকিউ ভুল লাগিয়ে দিয়ে চলে আসে। অর্থাৎ নেগেটিভ মার্কিং এর যে বিষয়টা আছে, এইটা তুমি যে কমাইতে না পারো, তুমি চান্স পাইলেও বাবা টপ করতে পারবে না। তুমি হিসাব করে দেখো, 70টা এমসিকিউ যদি কারেক্ট লাগায়, 20টা এমসিকিউ যদি কেউ ভুল লাগায়, তাও টাইনে টুইনে হয়তো জিএসটি তে একটা চান্স আসতে পারে। বাট ও যদি গাধার মতো এখানে 20টা এমসিকিউ না লাগায় 10টা এমসিকিউ ভুল লাগাইতো, এই যে 20টা থেকে 10টা এমসিকিউ সে ভুল লাগাচ্ছে, মানে 10টা ভুলের পরিমাণ সে কমে আনতেছে, তুমি মোটের উপরে দেখো তার মার্ক কত বাইরে যাচ্ছে। দ্যাট মিন্স তুমি 50-70টা না পারে, আরেকটা স্টুডেন্ট যদি মনে করো 60টা এমসিকিউ পারে, 60টা এমসিকিউ পারে আর ভুল এমসিকিউ দাগাইছে হচ্ছে 5টা, তুমি একটু কম্পেয়ার করে দেখো তো বাবা, এই যে একটা স্টুডেন্ট 70টা এমসিকিউ পারতো বাট ভুল দাগাইছে 20টা, আরেকটা স্টুডেন্ট 60টা এমসিকিউ পারতো, সে ভুল দাগাইছে 5টা। একটা নেগেটিভ মার্কিং গুলো কাটার পরে কার পজিশনটা উপরে থাকে বা কার টোটাল মার্কসটা উপরে থাকে। তার মানে শুধুমাত্র বেশি এমসিকিউ পারলেই হবে না, তুমি যেগুলো পারো না সেগুলো যদি ভুলভাল তুমি না দাগাও বা ভুলের পরিমাণটা তুমি সর্বোচ্চ যাতে কমাই নিয়ে আসতে পারো, বা নেগেটিভ মার্কিং তুমি যাতে সর্বোচ্চ পরিমাণে মিনিমাইজ করতে পারো, এই স্ট্র্যাটেজি তুমি যদি অ্যাপ্লাই না করো, তুমি জিএসটি উচ্চ ভর্তি পরীক্ষায় কখনোই টপ ইউনিভার্সিটিতে চান্স পাবা না বা টপ সাবজেক্টে চান্স পাবা না, বা তুমি রাঙ্ক করতে পারবে না। তো এই বিষয়টা মাথায় ভালোভাবে সেট করো।
ওকে আসো এরপর আমরা আমাদের 4 নাম্বার সিক্রেটে চলে যাই। 4 নাম্বার টাইম ম্যানেজমেন্ট এবং সেকশন সিলেকশন। ইয়েস, এইটার মানেটা কি? অনেকেই বলবে যে এই বিষয়টা আমি বুঝি না। দেখো, টাইম ম্যানেজমেন্ট মানে তোমার যে মোটামুটি ভাবে বাবা 4টা সাবজেক্ট আছে, 4টা সাবজেক্টের জন্য তুমি যদি সেম টাইম নাও তাহলে কখনোই তুমি চান্স পাবে না। তোমাকে তোমার যে 4টা সাবজেক্ট, ওই যে ধরে নেই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এখানে তোমার এই যে ম্যাথ এবং হচ্ছে ফিজিক্স অংশটা টাইম কিছুটা কিল করবে, এটাই বাস্তব। বাট ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে চান্স পাইতে গেলে তোমাকে অবশ্যই ম্যাথ ফিজিক্স টাইম বেশি লাগলেও কম টাইমের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ম্যাথ ফিজিক্সের প্রশ্নের সাথে ফাইট করে নাম্বার বের করতে হবে। তোমাকে যেটা করতে হবে যে বায়োলজি এবং কেমিস্ট্রিতে যথেষ্ট পরিমাণে টাইম সেভ করতে হবে। তুমি যদি বায়োলজি এবং কেমিস্ট্রিতে যথেষ্ট পরিমাণে টাইম সেভ করতে পারো এবং সেই টাইমটা যদি তুমি ম্যাথ এবং ফিজিক্সে দিতে পারো, তুমি শিওর থাকো অন্যান্যদের থেকে তোমার র্যাঙ্ক অনেক বেশি আগাবে। বিকজ মোটামুটি ভাবে বাংলাদেশের সার্কামস্টেন্সে মোস্ট অফ দ্য স্টুডেন্টের কেমিস্ট্রি আর বায়োলজিতে একটু স্ট্রং পয়েন্ট থাকে। হ্যাঁ, কিছু ব্যতিক্রম আছে যারা ম্যাথ ফিজিক্সে যথেষ্ট তুখর, তাদের ক্ষেত্রে আবার কেমিস্ট্রি বায়োলজিটা উইক পয়েন্ট হতে পারে। বাট ট্রাস্ট মি, যে মোটামুটি ভাবে ম্যাথ এবং ফিজিক্স অংশটা বেশ ভালো করে সামলাইতে পারবে এবং যার ম্যাথ এবং ফিজিক্স পোর্শনে বেশি মার্ক থাকবে, তুমি দেখবা মোস্ট অফ দ্য কেসই তার র্যাঙ্কটা তার যেই বন্ধু বায়োলজি এবং কেমিস্ট্রি কোপাই দিছিল বাট ম্যাথ ফিজিক্সে ভালো করতে পারে নাই, তার থেকে তার র্যাঙ্ক বেটার পজিশনে থাকবে। বিকজ তুমি জানো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে একটা মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে, যে মিনিমাম রিকোয়ারমেন্ট ফিল না করলে তুমি কখনোই ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো, ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে পড়তে পারবে না। তোমার নোট মার্ক যদি অনেক বেশিও থাকে, ম্যাথ ফিজিক্সে যদি 25 এর মধ্যে 2, 3, 4, 5 পাও, তোমার যে ন্যূনতম যেই রিকোয়ারমেন্ট আছে সেটা ফিল না হয়, তুমি কিন্তু টপ সাবজেক্টে পড়তে পারবে না। সো অবশ্যই তোমাকে টাইমটা ভালোভাবে ডিভিশন করতে হবে। তোমার যে 1 ঘন্টা টাইম আছে, 1 ঘন্টা টাইমের মধ্যে তুমি দেখা গেল যে বায়োলজির 10 মিনিট দিলা, তুমি কেমিস্ট্রির জন্য 15 মিনিট দিলা, ম্যাথ এবং ফিজিক্সে তুমি মোটামুটি ভাবে 35 থেকে 40 মিনিট হচ্ছে বরাদ্দ রাখলা। বিকজ তুমি যদি এখানে মোটামুটি ভাবে 35 থেকে 40 মিনিট বরাদ্দ না রাখতে পারো তাহলে কিন্তু হবে না, কারণ ম্যাথ ফিজিক্সেই তোমার সবথেকে বেশি টাইম যাবে। আর যাদের ক্ষেত্রে তোমার ম্যাথ বা ফিজিক্সের মধ্যে একটা স্ট্রং পয়েন্ট আছে বা কেমিস্ট্রি বা বায়োলজি উইক পয়েন্ট, তার ক্ষেত্রে হয়তো ম্যাথ ফিজিক্সে আর 2-3টা মিনিট কম বা 4-5 মিনিট তার ক্ষেত্রে কম লাগতে পারে। তার যেটা উইক জোন, তোমার যেটা উইক জোন, যেই সাবজেক্টে তুমি দুর্বল সেই সাবজেক্টে তুমি টাইম একটু বেশি দিলা। বাট বোকার মতো ম্যাথ, তোমার যেহেতু বায়োলজি এবং কেমিস্ট্রিতে ভাবার কিছু নাই, মোস্ট অফ দা প্রশ্নই এক কথায় উত্তর মতো আমি যদি জানি সেটা আমি দাগাবো, না জানলে আমি দাগাবো না। অত ভাবলে তোমার এগুলোর উত্তর আসবে না। যেমন যদি আসে গিনিপিগের দাঁত সংখ্যা কত, এটা তুমি যদি জীবনেও কোনো বইতে না দেখে থাকো বা ইনফরমেশন তোমার মাথা যদি না থেকে থাকে, পরীক্ষার হলে তুমি 1 ঘন্টা বসে ভাবলেও গিনিপিগের দাঁত সংখ্যা কত এটা মনে করতে পারবে না, কারণ এখানে ভাবার কিছু নাই, এগুলো দেখলেই উত্তর। সেই ব্যাপারগুলো একটু মেইনটেইন করবা, যে কোন প্রশ্নের পিছনে আমি ভাবলে সময় দিলে ওইটা পারতে পারি, বা কোন প্রশ্নের পেছনে আমার সময় দেওয়া উচিত, আর কোন প্রশ্নের পেছনে সারা জীবন সময় দিলে আমার আসলে লাভ হবে না, জীবন আমার মনে পড়বে না। এটা বুঝবা, যে আন্ডারস্ট্যান্ড করবা কোন প্রশ্নকে তোমার টাইম বেশি দিতে হবে, কোন প্রশ্নকে তোমার টাইম কম দিতে হবে। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমাকে এই লাস্ট 20 থেকে 25 দিনে যেটা করতে হবে, বেশি বেশি তোমাকে পরীক্ষা দিতে হবে বা মক টেস্ট দিতে হবে, এবং পাশাপাশি তোমাকে যেটা করতে হবে ওএমআর শিটে প্র্যাকটিস করতে হবে। এই টাইমে তোমরা অনেকেই বাবা যেটা করতেছো যে খাতার মধ্যে রাফ করতেছো, খাতার মধ্যে পরীক্ষা দিচ্ছ, এটা তোমাদের যেটা হচ্ছে বৃত্ত ভর করা যে অভ্যাস, সেই বৃত্ত ভর করার অভ্যাসটা হচ্ছে না। যারা এরকম বৃত্ত ভর করার অভ্যাস নাই তারা কিন্তু জিএসটি উচ্চবর্তী পরীক্ষায় হঠাৎ করে যখন যাবা, লাস্ট 1 মাস বা 2 মাস তুমি কোথাও কোনো পরীক্ষা দাও নাই, তোমার ওএমআর এর পরীক্ষা দেওয়ার যেই অভ্যাসটা সেটা অনেকাংশে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো যাদের ওএমআর শিট নাই, তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। ইনফিনিটির গ্রুপে আমি একটা ডেমো জিএসটি তে যেই ওএমআর শিটটা ইউজ করা হয়, ওই ওএমআর শিটটা তোমাকে দিয়ে দিব। তুমি জাস্ট ফটোকপি দোকান থেকে 5 কপি বা 10 কপি 10 টাকা বা 20 টাকা দিয়ে ওএমআর গুলাকে ডাউনলোড করে বা প্রিন্ট করায় নিয়ে কি করবা, ওই জিএসটি যে মডেল টেস্ট প্রশ্নগুলো আছে বিভিন্ন বইতে পাওয়া যায়, সেই বইগুলা থেকে ওই ওএমআর এর মধ্যে হচ্ছে পরীক্ষা দেওয়ার অভ্যাস করবা। বিকজ ওএমআর এ পরীক্ষা দিলে কয়েকটা জিনিস তোমার ইমপ্রুভমেন্ট হবে। অনেক সময় লাইন ব্রেক হয়। লাইন ব্রেক মানে কি, 1 থেকে 5 পর্যন্ত আমি এমসিকিউ ঠিক দাগাইছি, 6 এর গ দাগাইতে 7 এর গ দাগাইছি, তারপরে পর্যায়ক্রমে 8, 9, 10, 11, 12, 12 সব ভুল হয়ে গেছে। এই সব ভুল থেকে তুমি যদি রক্ষা পাইতে চাও এবং বৃত্ত ভরাট করতে গেলে নরমাল আমার খাতার মধ্যে ক লিখি খ লিখি, তাতে কিন্তু বৃত্ত ভরাট করতে গেলে আমাদের সময়টা একটু বেশি লাগে। তো তুমি যদি তোমার নিজের টাইমিংটা ঠিক আছে কিনা, বা তুমি নির্দিষ্ট টাইমের মধ্যে ডিস্ট্রিক্ট উচ্চবর্তী পরীক্ষা দাগে আসতে পারবে কিনা, বা বর্তমানে তোমার যে ফাস্টনেস বা তোমার যে গতি দাগানোর সেটা কতটুকু, এটার জন্য ওএমআর শিটে প্র্যাকটিস করাটা মাস্ট। তো তোমরা যদি এরকম টপ করতে চাও বা জিএসটি তে র‍্যাঙ্ক করতে চাও, যে কয়েকটা আমি পয়েন্ট তোমাকে বলে দিলাম, যে কোশ্চেন ব্যাংক ভালো করে অ্যানালাইসিস করতে হবে, কোশ্চেন ব্যাংকের উপর তোমাকে মাস্টার হইতে হবে, কোশ্চেনের প্যাটার্ন তোমাকে ধরতে হবে, এরপরে তোমাকে অবশ্যই হাতে কলমে ক্যালকুলেশনের যেই দক্ষতা আছে সেটা ইনক্রিজ করতে হবে, তোমাকে নেগেটিভ মার্কিং বা হচ্ছে নেগেটিভ যে মার্ক তুমি ভুলভাল লাগিয়ে দিয়ে আসো এটার পরিমাণ তোমাকে কমাইতে হবে, তোমাকে টাইম ম্যানেজমেন্ট ভালো করে বুঝতে হবে যে কোন সাবজেক্টের জন্য তুমি কত মিনিট টাইম অ্যালোকেশন করবা, এবং সেকশন সিলেকশন বলতে আমি বোঝাচ্ছি কোন সাবজেক্টে তুমি আগে দাগাবা, যেটা তোমার স্ট্রং জোন ওটা তুমি আগে দাগাও, যেটা তোমার উইক জোন সেটা তুমি পরে দাগাও, এবং দাগানোর আগে প্রথম 2 মিনিট ভালো করে প্রশ্নটা দেখো যে কোন সাবজেক্টের প্রশ্নটা ইজি আসছে, কোন সাবজেক্টের প্রশ্নটা তোমার কঠিন আসছে, সেই অনুযায়ী তুমি হচ্ছে দাগানো শুরু করো। আগে থেকে অনেকেই সিদ্ধান্ত নিয়ে যায়, হ্যাঁ আগে যা ফিজিক্স দাগাবো তারপর ম্যাথ দাগাবো, পরীক্ষা যায় দেখতে যে ফিজিক্স প্রশ্নটা কঠিন আসছে, ফিজিক্স দাগাইতে যায় সে হচ্ছে 25 মিনিট খায় বসে আছে, পরবর্তীতে পরীক্ষাটা তার খারাপ হয়ে গেছে। এই কাজ করবে না। লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমাকে যথেষ্ট পরিমাণে লাস্ট 20 থেকে 25 দিনে মক টেস্ট বা হচ্ছে তোমাকে পরীক্ষা দিতে হবে, মডেল টেস্ট পরীক্ষা দেওয়া লাগবে জিএসটি বেসড আদর্শ বা স্ট্যান্ডার্ড কোশ্চেনে, এবং তোমাকে ওএমআর শিটে যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আমি বিশ্বাস করি যে পয়েন্টগুলো নিয়ে আমি কথাবার্তা বললাম, এই 5টা পয়েন্ট যদি তুমি ফলো করো, আমি যেভাবে তোমার জিএসটি তে মোটামুটি ভাবে ভালো একটা রেজাল্ট করেছিলাম, লাস্ট 5 বছর আমার স্টুডেন্টরা যেভাবে জিএসটি তে ভালো রেজাল্ট করেছে, আমি যাদেরকে চিনি তারা যেভাবে জিএসটি তে ভালো একটা রেজাল্ট করেছে, এই ট্যাকটিক্সগুলো তুমি অ্যাপ্লাই করলে জিএসটি উচ্চবর্তী পরীক্ষা শুধু চান্স না, তুমি টপ করে আসবা। তো তোমার জন্য অনেক অনেক বেশি দোয়া থাকবে। দিস ইজ ইনফিনিটি, ইনফিনিটির সাথেই থাকবা। তোমাদের এই মুহূর্তে কি কি গাইডলাইন প্রয়োজন, কি কি সাজেশন ক্লাস প্রয়োজন আমাকে জানাবা। ইনফিনিটি তোমাদের সাথে আজীবন থাকবে। প্রত্যেককে অনেক বেশি ধন্যবাদ। দেখা হবে বিজয়ে। দিস ইজ ইনফিনিটি, ইউ আর ইনফিনিটি চেজার। সো দেখা হবে বিজয়ে। প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ জিএসটি হান্টার্স।